আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনকারীদের রাজাকার হিসেবে ফাঁসি দিতে বলেছিলেন শেখ হাসিনা। সিআইডির ফরেনসিক টেস্টে তদন্ত দলের প্রমাণ পাওয়ার দাবি। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্ন উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সমর্থন প্রত্যাশা। সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান। জাতিসংঘে ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের আহ্বান। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে মন্তব্য। স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে 56,000 স্কয়ার মাইল জুড়ে নামে মোবাইল হেলথ কেয়ার প্রোগ্রামের উদ্বোধন বৃহস্পতিবার। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রংপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হওয়ার প্রত্যাশা। এবং এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্নে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মলিকের রিপোর্ট। আজ উচ্চ পর্যায়ের অধিবেশনের শুরুর দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও ফিলিস্তিনের স্বাধীনতার বিপক্ষে আবারও অবস্থান জানালেন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিয়েছেন গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে যুদ্ধবন্ধের আহ্বান জানালেও ফিলিস্তিনের স্বাধীনতার বিপক্ষে আবারও অবস্থান জানালেন তিনি। জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ ১৫০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ প্রতিনিধিরা। অধিবেশনে অংশ নিয়ে বিশ্ব শান্তি, উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষার বিষয়ে তাদের আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র থেকে মাইনুল ইসলামের রিপোর্ট। এবার আলোচনায় গুরুত্ব পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে চলা যুদ্ধ আর সংঘাত ইস্যু। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত আর লড়াইয়ের কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। Security Council must live up to its responsibilities. আমরা বেপরোয়া, বিশৃঙ্খলা এবং মানবিক দুর্ভোগের যুগে প্রবেশ করেছি। শান্তি ও উন্নয়নের যে পথগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। গাজার ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে। মৌলিক মানবতাকে অবজ্ঞা করার ফল এগুলো। জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাত মোকাবেলায় ব্যর্থতার দায় জাতিসংঘের উপর চাপান ডোনাল্ড ট্রাম্প। আসে স্বাধীন ফিলিস্তিন প্রসঙ্গ। জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে, কিন্তু সংঘাত বন্ধে এটি অকার্যকর। তাই আমাকে এই সংঘাত থামাতে হয়েছে। আমি 7টি যুদ্ধ থামিয়ে দিয়েছি। এসব যুদ্ধ থামানোয় আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। গাজাবাসীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইব এরদোয়ান। নীরবতা ভেঙে গাজায় নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্নে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘ সদর দপ্তরে জ্যেষ্ঠ বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ডক্টর নগুজি অকোনজি ইউএলআর সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে, সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন এমন সমস্যার মুখে না পড়ে, সেজন্য ডব্লিউটিওর কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ডব্লিউটিও প্রধান। প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাদের সংক্ষিপ্ত কথোপকথনে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত সময়ের মধ্যেই দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে। মাতৃ স্বাস্থ্যসেবার জন্য বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের ঋণ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি গ্রামীণ নারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বলেন। প্রধান উপদেষ্টা গ্লোবাল এডুকেশন ডিনারে অংশ নিয়ে পরিবর্তনশীল পৃথিবীতে সবাইকে শিক্ষার পক্ষে প্রচার চালানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রধান উপদেষ্টাকে বিগ চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। প্যারিসের মেয়র অ্যান হিডালগো দেখা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়নের উপর জোর দেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নিউ ইয়র্কের রাজনীতিবিদদের হেনস্থা করার ঘটনা নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সফল করা যায় না বলে মন্তব্য করেছেন তারা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আদিত্য শাহিন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের মৌসুমে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পাল্টাপাল্টি বিক্ষোভ প্রতি বছরের চেনা চিত্র, কিন্তু এবার এই বিক্ষোভ থেকে রাজনীতি নিয়েছে নতুন মোড়। জাতিসংঘের স্বাগতিক নগর নিউ ইয়র্ক নয়, শুধু দেশে বিদেশে সবখানে ছড়িয়ে গেছে বিক্ষোভ, বিতর্ক ও সমালোচনা। নিউ ইয়র্কের প্রবাসী কমিউনিটিও বিষয়টিকে দেখছে অন্য দেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষার জায়গা থেকে। পলিটিক্যাল কনফ্লিক্ট অফ ওপিনিয়ন আমাদের ভিতরে থাকবে, তাই বলে আমি অকথ্য ভাষায় আমি আমার রাষ্ট্রপ্রধানকে গালাগালি করতে পারি না, রাষ্ট্রপ্রধানকে সমসঙ্গীকে আমরা গালাগালি করতে পারি না। যেটা সারা আমেরিকাতে আজকে ল অ্যান্ড এনফোর্সমেন্ট অথরিটি সিসি করছে আমাদের এই কমিউনিটিকে নিয়ে, এই ধরনের রাজনীতিকে আমরা আসলে সমর্থন করি না। আমি দলমত নির্বিশেষে বলবো, আমি কোনো দল করি না, আপনাদের আগেই বলেছি, তারপরেও আমি নরবর নির্বিশেষে বলবো, আমরা কোনোভাবেই আমরা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার অধিকার আমাদের নাই। আমেরিকার আইনি বাস্তবতা আর এই শহরে বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রাম করে অর্জিত গৌরবের জায়গাটিকে সুরক্ষার কথা বলছেন বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরী। সবার স্বার্থে প্রবাসীদেরকে এমনভাবে ব্যবহার করার চেষ্টা করে যেন আমরা হাতের পুতুল। আমি একজন আইনজীবী অ্যাটর্নি হিসেবে বলবো, আপনারা আপনার অধিকার জানুন, এই দেশে আপনারা আইন কখনো হাতে তুলবেন না। তবে তারা উল্লেখ করেছেন, রাষ্ট্রীয় সফরের নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা রক্ষার দায় সংশ্লিষ্টরা এড়াতে পারেন না। বিশেষজ্ঞ এবং সচেতন মহল বলছেন, নিউ ইয়র্কের অপ্রীতি ঘটনা তাৎক্ষণিকভাবেই ফুরিয়ে যাবে না, বরং এর দায়ভার সকল রাজনৈতিক দল এবং সরকারের উপরই অনেকখানি বর্তাবে। জাতিসংঘ সদর দপ্তর থেকে আদিত্য শাহিন, চ্যানেল আই।
অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড করতে সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে এমন হতো না। আওয়ামী লীগের সাথে কোনো আঁতাত নেই এবং যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তারা যাতে খোলস বদল না করতে পারে সেদিকে খেয়াল রাখার কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দুদকের সমালোচনা করে তিনি বলেন, সরকার এখনো লুটেরাদের কোনো অর্থ ফেরত আনতে পারেনি আর বিচারও করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছেন, তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। আওয়ামী লীগের সাথে কোনো আঁতাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে। নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান 6টি মামলার রায় হবে বলে জানান দুদক চেয়ারম্যান। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করতে দুর্নীতি দমন কমিশন এবং টিআইবির মধ্যে 5 বছর মেয়াদী সমঝোতা চুক্তি সই হয়েছে। রুকসানা আমিনের রিপোর্ট। দুর্নীতি প্রতিরোধে সংযোগ কার্যক্রমকে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে 5 বছর মেয়াদী এই সমঝোতা চুক্তি হলো। চুক্তি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক চেয়ারম্যান। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান 6টি দুর্নীতির মামলার প্রসঙ্গে জানান দুদক চেয়ারম্যান। আমাদের আসল কাজ হচ্ছে আমরা পরস্পরের সহযোগী, টিআইবি হোক, দুর্নীতি দমন কমিশন হোক কিংবা সাংবাদিকরাই হোক, আমাদের সবার একটাই লক্ষ্য বাংলাদেশের ভালো। আমরা সেই বাংলাদেশের ভালো যাতে হয় সেই লক্ষ্যে আমরা একসাথে এক ডিরেকশনে যাতে কাজ করতে পারি। দুদককে ওয়াচটক হিসেবে সহযোগিতার পাশাপাশি যুগ পরিবর্তনের সাথে দুর্নীতির ধরন অনুযায়ী কাজ করার কথা জানান টিআইবির বাংলাদেশ প্রধান। সরকারের হাতে ওই শ্রেণীর সুপারিশ যেগুলো বাস্তবায়ন গ্রহণ করা হচ্ছে। দুদক সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে সব দল একমত। এখন রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলে দুদক স্বাধীন হবে বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন জনের সঙ্গে কথোপকথনের সময় শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ও হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় সাক্ষ্য দিয়ে তিনি আরও বলেছেন, আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দিতে বলেছিলেন বলে সিআইডির ফরেনসিক টেস্ট এই প্রমাণ পাওয়া গেছে। সাক্ষ্য কার্যক্রম এখনো চলছে। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে 56,000 স্কয়ার মাইল জুড়ে শীর্ষক মোবাইল হেলথ কেয়ার প্রোগ্রাম চালু করছে স্কয়ার গ্রুপ। বুধবার গুলশানের স্যামসন সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। মানবজাতির কল্যাণের যে স্বপ্ন জীবন জুড়ে দেখেছেন স্যামসন এইচ চৌধুরী, এই উদ্যোগ তাঁরই পদাঙ্ক অনুসরণ করে বলে জানান তিনি। লাইলা নওশিনের রিপোর্ট। দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছিলেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার জন্মশতবর্ষে স্কয়ার গ্রুপের উদ্যোগ 56,000 স্কয়ার মাইল জুড়ে মোবাইল স্বাস্থ্যসেবা। বুধবার এই উদ্যোগের ঘোষণা দেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।
এর আগে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে তিনি জানান, বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতীক এই উদ্যোগ। সারা দিন ব্যাপী এই মোবাইল হসপিটালটি মুভ করবে নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের ডক্টরের কাছে যাওয়ার মতো যথেষ্ট সামর্থ্য নাই, তাদের জন্যই এই হসপিটালটি মুভ করবে। আমরা মনে করি যারা আমাদের দেশের মানুষ, যারা আমাদেরকে এই জায়গায় আসতে সাহায্য করেছে, এই সার্ভিসটা আমরা তাদের জন্য প্রোভাইড করতে চাই। এর সঙ্গে যদি কেউ সহযোগিতা করতে চায়, মোস্ট ওয়েলকাম। মানে এটার মধ্যে আমাদের কোনো মানে অর্থনৈতিক কোনো নেই, যে ইটস নট আ বিজনেস ফর আস। মোবাইলে হেলথ কেয়ারের মাধ্যমে চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কথা জানান তিনি। মেয়েদের অনেক সময় এমন শারীরিক কিছু অসুবিধা হয় বা রোগ হয়, যেগুলো ইভেন তারা তাদের হাজব্যান্ডদের সঙ্গেও শেয়ার করতে করে না বা করতে লজ্জা পায়। তো সেই ক্ষেত্রে আমাদের ফিমেল কলিগসরা, ফিমেল ডক্টররা আমরা পাঠিয়ে এগুলো আমরা তাদেরকে চিকিৎসা তাদের আমরা ব্যবস্থা করব, এবং অলরেডি সেটাও আমরা শুরু করেছি। আয়োজনে উপস্থিত ছিলেন স্কয়ার পরিবারের কর্মকর্তারা। বৃহস্পতিবার ঢাকার কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রালে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্যামসন এইচ চৌধুরীর পরিবারের সদস্যরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ভাঙন রোধসহ নদী তীরের এলাকার পরিবেশের টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেছেন পরিবেশবাদীরা। বিশিষ্টজনের বলেছেন, সবুজ সাজাই বাংলাদেশ স্লোগানে রংপুরের তিস্তার তীরবর্তী অঞ্চলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হবে। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় প্রত্যন্ত অঞ্চলে সবুজ বেষ্টনী করতে নতুন প্রজন্মের মাঝে বিতরণ করা হয় দেশীয় নানা জাতের গাছের চারা। মেরিনা লাভরির তথ্য ও এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বন্যা ও নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে জর্জরিত রংপুরের নদী তীরের বাসিন্দারা প্রতি বছরই বাস্তুচ্যুত হচ্ছেন অসংখ্য মানুষ। হুমকিতে জীববৈচিত্র্য। পরিস্থিতির উত্তরণে প্রাকৃতিক সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংককে সাথে নিয়ে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও তিস্তা সেতু রক্ষা বাঁধে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা এই যে বৃক্ষরোপণ করছি, এই যে গাছ বড় হচ্ছে এবং এই যে সবুজের সমারোহ ঘটছে, এই সবুজ কিন্তু আমাদের মানসিক প্রশান্তি দিচ্ছে, সবুজ আমাদের স্বাস্থ্য ভালো রাখছে। সবুজের ভেতরে যখন আমরা চলাফেরা করি, আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ভালো থাকে। আসুন বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে যত জায়গা আছে, পতিত জমি আছে, সেখানে বৃক্ষরোপণ করি এবং সবুজে বাংলাদেশটাকে ছেয়ে ফেলি। সবুজ উৎসবে পরিবেশ সুরক্ষার প্রত্যয় শিক্ষার্থী ও পরিবেশ কর্মীদের। গাছ আমাদের অক্সিজেন দেয়, এটা রোপণ করব এবং রক্ষণাবেক্ষণ করব। আমাদেরও প্রয়োজন গাছকে সুন্দরভাবে আগলে রাখার। একমাত্র গাছই হলো সুন্দর প্রকৃতিকে সাজানোর জন্য। এরকম অনুষ্ঠান প্রতি বছর হলে এই এলাকা গাছে ছেয়ে যাবে, গাছগুলো সুন্দরভাবে লাগানো হবে এবং এটার পরিচর্যা সুন্দরভাবে হবে। সুধীজনরা বলছেন, নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। আমাদের এই তিস্তা নদী যদি আমরা প্রকৃতিভাবে যদি আমরা সাজাতে চাই, প্রতিটা জায়গায় আমাদের গাছ লাগাতে হবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে কাজটা করছে, এই মহৎ উদ্যোগের সাথে বাংলালিংক যে অ্যাসোসিয়েটেড হতে পারছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমরা সবসময় এই ধরনের উদ্যোগকে সবসময় স্বাগত জানাই এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশকে সবুজে গড়তে চাচ্ছি। অন্যান্য জায়গার মতো রংপুরেও এই বৃক্ষরোপণে আমরা নিজেদেরকে নিবেদিত করতে পেরেছি। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে শুধু বৃক্ষরোপণই নয়, সচেতনতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এশিয়া কাপ প্রসঙ্গ। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আগামী 7 কার্যদিবস পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তুলে টানা 4 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেসে থেকে বাড়ি চলে যাওয়ায় ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে। কমপ্লিট শাটডাউনের কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী আগেই বাড়িতে চলে গেছেন। শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের একটি অংশ। ডিটোল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে পুকুর পাড়ে পতিত অনাবাদী জমিতে বস্তায় উচ্চ মূল্যের বিষমুক্ত নিরাপদ সবজি চাষে ব্যাপক সাড়া পড়েছে। এই পদ্ধতিতে পরিবেশ বান্ধব ও উচ্চ মূল্যে লাভজনক সবজি চাষ করে দ্বিগুণ ফলন পাচ্ছেন কৃষক। পুকুরের পাড় ও মাচায় সবজি আর নিচে পানিতে মাছ চাষ হচ্ছে। প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধি ও তীব্র ঢেউয়ে চাঁপাইনবাবগঞ্জের পদ্মাপাড়ের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে গেছে শত শত একর আবাদি জমি, ভিটা, গাছপালা ও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। আতঙ্কে দিন কাটাচ্ছেন পদ্মাপাড়ের হাজারো মানুষ। স্থানীয়রা বলছেন, ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ড কার্যকর ব্যবস্থা নেয়নি। ভাঙন রোধে শিগগিরই স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই আন্দোলনকারীদের রাজাকার হিসেবে ফাঁসি দিতে বলেছিলেন শেখ হাসিনা। সিআইডির ফরেনসিক টেস্টে তদন্ত দলের প্রমাণ পাওয়ার দাবি। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্ন উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সমর্থন প্রত্যাশা। সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যোগদান। জাতিসংঘের ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের আহ্বান। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে মন্তব্য। স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষে 56,000 স্কয়ার মাইল জুড়ে নামে মোবাইল হেলথ কেয়ার প্রোগ্রামের উদ্বোধন বৃহস্পতিবার। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রংপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হওয়ার প্রত্যাশা। এবং এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।